ডাকসু নির্বাচনে শেষ দিনের প্রচারে ব্যস্ত প্রার্থীরা শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে ভোট চাওয়ায় ক্ষোভ, বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, ইশতেহার বাস্তবায়নের শপথ ছাত্রদলের। বিতর্কিত ৩ নির্বাচন ভুলে ফেব্রুয়ারিতে উৎসব মুখর ভোটের জন্য পুলিশকে তৈরি থাকার নির্দেশ উপদেষ্টার। দায়িত্ব পালন করবেন ১.৫ লাখ সদস্য, প্রশিক্ষণ শুরু। সংসদীয় আসন বিন্যাসের প্রতিবাদে ২ জেলায় বিক্ষোভ, ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ, পাবনা ১ পুনর্বহালের দাবিতে রাস্তা আটকে প্রতিবাদ। বামপন্থী রাজনীতিক বদরুদ্দিন উমরের মৃত্যুতে সহকর্মীদের শোক। শেখ হাসিনার মামলায় তার সাক্ষ্য ট্রাইব্যুনালে দাখিলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন চিফ প্রসিকিউটর। এবং কূটনৈতিক দক্ষতার অভাবে ঝুলে আছে রোহিঙ্গা প্রত্যাবাসন, সংকট সমাধানে আসছে বড় সুযোগ, জাতিসংঘে হবে উচ্চ পর্যায়ের সম্মেলন, ডিসেম্বরে কাতারে আরেকটি বৈঠক। সময় সংবাদের সঙ্গে আছি আমি তুষার আহমেদ ইমন। ছাত্র সংসদ নির্বাচনের খবর। ডাকসু নির্বাচনে শেষ দিনের প্রচারে ব্যস্ত প্রার্থীরা। শেষ মুহূর্তেও চলছে পাল্টাপাল্টি অভিযোগ। রাজনৈতিক দলের নেতারা শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে এবং ফোন করে ভোট চাইছেন বলে দাবি অনেকের। ভোট দিতে চাপও প্রয়োগ করার অভিযোগ তুলেছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম। এ পরিস্থিতিতে সুষ্ঠু ভোটের আশঙ্কা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য জোটের প্রার্থী উবামা ফাতেমাও একই অভিযোগ করেন। এদিকে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা ডাকসু নির্বাচনে জয় পেলে 18 দফা ইশতেহার বাস্তবায়নের শপথ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ। সকাল থেকেই ক্যাম্পাসে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভিসি চত্বর, মল চত্বর, কলাভবন সহ ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় ভোটারদের কাছে লিফলেট বিলি করছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। ভোটারদের সামনে তুলে ধরছেন নির্বাচনী ইশতেহার। মূল লক্ষ্য হচ্ছে প্রার্থীদের কাছে, ভোটারদের কাছে পৌঁছানো, এবং বাকি সিদ্ধান্তটা আমার কাছে মনে হয় ভোটাররা নিলেই বেটার। শিক্ষার্থীরা যদি আসলে অরাজনৈতিক কাউকে চায় যে শুধুমাত্র তাদের পারপাস সার্ভ করবে, সেক্ষেত্রে শিক্ষার্থীরা আমাকে বেছে নেবে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে সকালে প্রচারণায় আসেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি পদপ্রার্থী সাদিক কায়েম। ভোটারদের ফোন করে একটি দলের পক্ষে ভোট দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিভিন্ন দলীয় পরিচয় বলে তাদেরকে ফোন দেওয়া হচ্ছে, এর মাধ্যমে শিক্ষার্থীরা আতঙ্কিত অনুভব করছে। তো আমরা যে বলছি একটা স্বতঃস্ফূর্ত নির্বাচন, সেই স্বতঃস্ফূর্ত নির্বাচনের পথে এগুলো হচ্ছে অন্তরায়। দুপুরে কার্জন হলে প্রচারণায় যান স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের প্রার্থীরা। এ সময় ভিপি প্রার্থী উমামা ফাতেমাও রাজনৈতিক দলের নেতাদের শিক্ষার্থীদের ফোন করে ভোট চাওয়ার সমালোচনা করেন। স্বাভাবিকভাবে যদি ইলেকশনটা হয়, স্টুডেন্টরা নিজের মধ্য থেকে যাতে সিদ্ধান্তটা নিতে পারে। আমরা শুধু এটাই বলবো যে এখানে বর্তমানে যে ছাত্র সংসদ ইলেকশনটি হচ্ছে, সেটার ব্যাপারে আমাদের রাজনৈতিক সংগঠনগুলোর হস্তক্ষেপ আমাদের বন্ধ করতে হবে। এদিকে ঐতিহাসিক বটতলায় শপথ পাঠ করেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ডাকসু ও হল সংসদের 205 জন প্রার্থী। নির্বাচিত হলে 18 দফা ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার করেন তারা। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করি, গড়ে তুলি একটি সাম্য, মানবিক মর্যাদা ও শিক্ষার্থী বান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয়। ডাকসু নির্বাচন নিয়ে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। ভোট উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ বন্ধ না করা, নির্বাচন নিয়ে গুজব ছড়ালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সহ 10 দফা সুপারিশ করা হয়। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার মাসুদুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন মোজাফফর হোসেন জয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মওদুদ রানা। সরাসরি প্রথমে যাচ্ছি মাসুদের কাছে। মাসুদ, ডাকসু হল সংসদ নির্বাচনের একেবারেই শেষ দিন আজকে প্রচারণার শুরু। সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন প্যানেলের পক্ষ থেকে, এমনকি যারা স্বতন্ত্র দাঁড়িয়েছেন তারাও নিজ নিজ উদ্যোগে বিভিন্ন জায়গায় একেবারে প্রার্থীদের দ্বারে দ্বারে ঘুরছেন এবং নিজেদের যে প্রতিশ্রুতি শেষ মুহূর্তে সেটি আবারও নতুনভাবে তুলে ধরছেন। এবং আজকে এই নির্বাচনী প্রচারণা ছাপিয়ে যে বিষয়টি আলোচনায় এসেছে সেটি হচ্ছে যে এই যে নির্বাচন ঘিরে প্রার্থীদের বিভিন্ন রাজনৈতিক দল এবং তাদের নেতারা বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষার্থীদের যে ফোন করে ভোট চাওয়া, এই বিষয়টি আসলে সবাই সামনে এনেছেন এবং সামনে এনে তারা তাদের যে অভিযোগগুলো সেটি করেছেন। তারা বলেছেন এটি কোনোভাবেই ঠিক হয়নি এবং তারা যেটি বলেছে যে
তাদের যেই নির্বাচনী আচরণবিধি, সেই নির্বাচনী আচরণবিধির সাথে এটি সাংঘর্ষিক এবং এটা কোনোভাবে কাম্য নয় যে কোনো ভোটারকে ফোন করে চাপ দেওয়া। তবে যে বিষয়টি হয়েছে যে ছাত্রদল, ছাত্র শিবির, স্বতন্ত্র 3টি প্যানেলই একে অপরের দিকে পাল্টাপাল্টি অভিযোগ করেছে এবং সবাই বলেছে যে এটা আসলে ঠিক হচ্ছে না। তবে ছাত্রদলের পক্ষ থেকে যদি বলা হয়েছে যে যেহেতু শিক্ষার্থীরা চাচ্ছে না, সে কারণেই তারা আসলে এটির প্রতিবাদ জানিয়েছে এবং একজন অতি উৎসাহী হয়ে এক ছাত্রদল নেতা ফোনের একটি ভিডিও ভাইরাল হয়েছিল, পরবর্তীতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেই প্রেক্ষিতেই তারা বলেছে যে এটি কোনোভাবে কাম্য নয়, এটি যাতে না হয় সেই বিষয়ে তারা সবাইকে আহ্বান জানিয়েছেন যাতে সবাই তাদের জন্য দোয়া করেন, কোনোভাবেই যাতে তাদের জন্য এভাবে ফোন করে চাপ দিয়ে নেওয়া হয়। তো এই ছিল আসলে আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য। আমরা একটু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেতে চাই জাকসু নির্বাচনের জন্য। সেখানে আমাদের রিপোর্টার আছেন জয়, কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজকে 10ম দিনের মতো নির্বাচনী প্রচারণা চলছে। নির্বাচনী প্রচারণার কিন্তু আর মাত্র 2 দিন বাকি। এর মধ্যে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল কিন্তু ছাত্র দল তাদের ইশতেহার ঘোষণা করেছে 8 দফা। আজকে কিন্তু এই কিছুক্ষণ আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছাত্র শিবির কিন্তু প্রায় 9 দফা ইশতেহার ঘোষণা করলো একটু আগে, এবং 9 দফা এবং 8 দফা ইশতেহার, ছাত্রদলের 8 দফা এবং ছাত্র শিবিরের 9 দফা ইশতেহারে প্রায় একই রকম ঘোষণা এসেছে। তবে কিছু পার্থক্য রয়েছে এখানে। যেখানে ছাত্র শিবির ঘোষণা করেছে ডাইনিং ও অন্তর্ভুক্তি আলাদা করা, একই সাথে পরিবহন ব্যবস্থাপনা, অটোমেশন, পূর্ণাঙ্গ মেডিকেল স্থাপন, প্রাণ ও প্রকৃতি, তারপরে হচ্ছে সেশন জট ও ক্লাস পরীক্ষা নিয়ে যে অবহেলা চলে সেটি দূর করা, একই সাথে নারীর প্রতি অসহিষ্ণুতা যে দূর সেটি, মাদক ও চাঁদাবাজির বিষয়ে তারা কথা বলেছেন। লাঞ্চের পরে বিশেষ করে র্যাগিং ও সাইবার বুলিং সম্পর্কেও তারা বিস্তরভাবে আলোচনা করেছেন তাদের ইশতেহারে তারা আরও উল্লেখ করেছেন সংস্কৃতি ও ক্রিয়া বিষয়ে তারা ব্যবস্থা গ্রহণ করবেন, একই সাথে নিরাপদ খাদ্য এবং স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে তারা কথা বলবেন, একই সাথে প্রশাসনিক এবং প্রশাসনকে আধুনিক এবং পরিবহন সেবার বিষয়ে তারা নিশ্চয়তা দিয়েছেন, একই সাথে লিঙ্গ বৈষম্যতার বিষয়ে যে আছে নারীদের প্রতি নিরাপত্তা সে বিষয়ে তারা এজেন্ডাতে এনেছেন। তাদের ইশতেহারে এনেছেন জুলাই গণঅভ্যুত্থান, যেটিকে প্রথমে তারা স্থান দিয়েছেন, এবং একই সাথে তারা বলছেন যে আবাসিক হলগুলো নিরাপত্তা ব্যবস্থাপনা এবং বিশ্ববিদ্যালয়ের প্রাণ প্রকৃতি যে কথাটি আগেই বলেছি, এই নিয়ে তারা মোট 9 দফা ইশতেহারে তারা বিশদভাবে আলোচনা করেছেন এবং বলছেন যে তারা যদি নির্বাচিত হতে পারে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে এই সমস্ত বিষয়ে তারা এগিয়ে নিয়ে যাবে। আমরা দেখেছি যে বিশেষ করে ছাত্রদল এবং ছাত্র শিবিরের ইশতেহারটি প্রায় একই রকমের হলেও এখানে একটি ইশতেহারে একটি বিষয় কিন্তু বেশি আছে, অর্থাৎ ছাত্র শিবির আজকে 8 দফা, ছাত্রদল 8 দফা ইশতেহার ঘোষণা করেছিল, ছাত্র শিবির আজকে 9 দফা ইশতেহার ঘোষণার মধ্য দিয়ে তাদের নির্বাচনী প্রচারণার একদম শেষ প্রান্তে এসে পৌঁছলো। এবং সেই সাথে দেখা যাক নির্বাচনে কি হয় এবং এই ইশতেহার ছাত্ররা কিভাবে গ্রহণ করে এবং ভোটারদের কিভাবে প্রয়োগ করে, এটি দেখার বিষয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজকে 10ম দিনের মতো নির্বাচনী প্রচারণা চলছে। এই নির্বাচনী প্রচারণা শেষ পর্যায়ে রয়েছে। আমরা আরও নির্বাচনী প্রচারণার খবর জানতে চলে যাব রাজশাহী বিশ্ববিদ্যালয়। সেখানে আছেন আমাদের সহকর্মী মওদুদ রানা। এই শেষ বিকেলে আসলে ভিড় বাড়ছে এবং আর মাত্র 2 ঘন্টা পর যে রাকসু নির্বাচনের যে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা সেটি শেষ হচ্ছে। এবং আমরা যেটা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং একই সাথে সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের যে মনোনয়ন ফর্ম সেটি প্রার্থীরা জমা দিচ্ছেন। সকাল থেকেই উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা আসছেন এবং প্রার্থীরা তার সমর্থকদের সাথে করে নিয়ে যে প্রয়োজনীয় কাগজপত্র সেটি জমা দিচ্ছেন। এখন পর্যন্ত আমরা অন্তত 70 জনকে দেখেছি যে তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এবং জানিয়ে রাখি যে কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি এই পদে 479 জন মনোনয়নপত্র তুলেছেন এবং গতকাল মিলে এখন পর্যন্ত 130 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং বাকিরা আসবেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে ছাত্রদল, ছাত্র শিবির এবং বাম ঘরানার যেসব জোটগুলো রয়েছে এবং যে 10টি প্যানেল, যারা প্যানেলভুক্ত হয়ে নির্বাচন করবেন তারা কিছুক্ষণের মধ্যে আসবেন এবং তাদের মনোনয়নপত্র জমা দিবেন। অন্যদিকে হল যে সংসদ রয়েছে 17টি হলে এখন পর্যন্ত 754 জন মনোনয়নপত্র উত্তোলন করেছেন এবং এখন পর্যন্ত 200 প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং বাকিরা তারা জমা দিবেন। আপনাকে জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল তাদের প্যানেল ঘোষণা করেছে এবং ছাত্র শিবির দুপুরের পর বিকেল 4টার দিকে তারা তাদের প্যানেল ঘোষণা করবেন। সব মিলিয়ে নির্বাচনী যে আমেজ, ভোট যুদ্ধে অবতীর্ণ হওয়ার প্রথম যে ধাপ সেটির মধ্যে আছে এখানকার শিক্ষার্থী পদপ্রার্থীরা এবং তারা বলছেন যে একটি সুষ্ঠু পরিবেশ রয়েছে। আপনাকে জানিয়ে রাখি
যে দ্বিতীয়বার মাস্টার্সের যারা ভর্তির সুযোগ পাবেন তারা প্রার্থী হবেন কিনা সেটি নিয়ে এক ধরনের অনিশ্চয়তা সকাল থেকে ছিল। এখানে যারা প্রার্থী রয়েছেন, শিক্ষার্থীরা রয়েছেন, তারা বলছিলেন যে যারা দ্বিতীয়বার মাস্টার্সে ভর্তির সুযোগ পাবেন তারা যদি এখানে ভোটাধিকার পায় সেক্ষেত্রে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়। কিন্তু আজকে যে একাডেমিক একটি বৈঠক হয়েছে সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নিয়েছেন যারা দ্বিতীয়বার মাস্টার্সে ভর্তি হবেন তারা কোনো ভোটাধিকারের সুযোগ পাবেন এবং প্রার্থী তার কোনো সুযোগ পাবেন না। ফলে সাধারণ শিক্ষার্থী এবং যারা প্রার্থী হয়েছেন তারা একটু উচ্ছ্বসিত। তারা বলছেন যে এখন পর্যন্ত এই রাকসু নির্বাচনের যে পরিবেশ এবং যে অবস্থা তাতে তারা মনে করছে একটি সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র সংসদ নির্বাচনের সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মীরা। নির্বাচন কমিশনের সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে সরব ব্রাহ্মণবাড়িয়া ও পাবনাবাসী। মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন দুই জেলার বাসিন্দারা। ভৌগোলিক কারণে আসন আগের জায়গায় ফিরিয়ে দেওয়ার দাবি তাদের। মহাসড়ক অবরোধের ঘটনায় ভয়াবহ যানজটে পড়েন চালক ও যাত্রীরা। নির্বাচন কমিশনের সংসদীয় আসন পুনর্বিন্যাস করায় ফুঁসে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া ও পাবনাবাসী। সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। সদর ও বিজয়নগর উপজেলা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে রোববার সকালে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। এরপর সেখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন তারা। এতে মহাসড়কটির দুই পাশে 20 কিলোমিটার এলাকা জুড়ে আটকা পড়ে অসংখ্য যানবাহন। যানজটে দুর্ভোগে পড়েন পরিবহন যাত্রী ও চালকরা। আন্দোলনকারীরা বলছেন হরসপুর ইউনিয়নকে পূর্বের অবস্থায় রেখে চান্দুরা ও বুধনন্দীকে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সঙ্গে যুক্ত করা হয়, কিন্তু ভৌগোলিক দূরত্ব দাবি করে এই আসনটির সঙ্গে থাকতে চাচ্ছেন না তারা। আগের আসন ব্রাহ্মণবাড়িয়া 3-এ পুনর্বহালের দাবি এলাকাবাসীর। আমাদের দাবি স্পষ্ট, আমরা অখণ্ড বিজয়নগর চাই। আমাদেরকে যতক্ষণ পর্যন্ত সদরের সাথে সংযুক্ত না করা হয় ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা অবরোধ করে প্রয়োজনে আমাদের যদি মৃত্যু হয় রাস্তায় আমরা মৃত্যুবরণ করব। এরা অবরোধ করেছেন, তাদের যে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ রয়েছেন তাদের সাথে আলাপ আলোচনা করে এই যাত্রী ভোগান্তি লাঘব করার জন্য যাতে তারা দ্রুত অবরোধটা সরাইয়ে নেন। এদিকে পাবনা 1 আসনও পুনর্বহালের দাবিতে ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বেড়া উপজেলার বাসিন্দারা। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত বন্ধ থাকে যান চলাচল। তারা বলছেন সম্পূর্ণ অন্যায়ভাবে বেড়া উপজেলাকে আলাদা করে পাবনা 2 আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে, কিন্তু এই উপজেলার জনগণের ব্যবসা বাণিজ্য সহ নানা কারণে সাথিয়ার সঙ্গে যুক্ত। আসনটাকে বিভক্ত করা শুধু বেড়াকে দিয়ে দিচ্ছে, সুজনগর সাথিয়াকে রাখছে আলাদা। পুনর্বহল যদি না হয় পরবর্তী আমাদের যে কাজ এবং রাস্তাঘাট, স্কুল, কলেজ এবং রাস্তা দিয়ে জনগণ যাওয়া বন্ধ করে। বেড়া সাথিয়া নিয়ে আগে ছিল পাবনা 1 আসন। গত 4 সেপ্টেম্বর পুনর্বিন্যাস করে শুধু সাথিয়া নিয়ে আসনটি ঘোষণা করা হয়, আর বেড়াকে সুজানগরের সঙ্গে যুক্ত করা হয় পাবনা 2 আসনে। কনক আজাদ, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে। ঢাকার সিএমএম আদালতে বিচারকের সামনে সাংবাদিককে মারধরের প্রতিবাদে গণমাধ্যম কর্মীদের মানববন্ধন। আইনজীবী নামধারী হামলাকারীদের চিহ্নিত করে শাস্তি দাবি। শেখ হাসিনা সরকার শাসনের শুরু থেকে শেষ পর্যন্ত ভারতের স্বার্থ রক্ষায় নিয়োজিত ছিল। আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে জবানবন্দিতে বামপন্থী রাজনীতিক বদরুদ্দিন উমর বলে গেছেন, দলটির কার্যক্রম দেশের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি বিরোধী। শেখ হাসিনার মামলায় 2 নম্বর সাক্ষী ছিলেন লেখক ও গবেষক বদরুদ্দিন উমর। প্রসিকিউশন বলছে তদন্ত কর্মকর্তার কাছে দেয়া জবানবন্দি ট্রাইব্যুনালে গ্রহণ করার আবেদন করা হবে কিনা সেই সিদ্ধান্ত নেবেন চিফ প্রসিকিউটর। মৃত্যুর আগে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে চেয়েছিলেন বদরুদ্দিন ওমর। এবছরের 14ই ফেব্রুয়ারি তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দিও দিয়েছিলেন তিনি। এতদিন তার সুস্থতার অপেক্ষায় ছিল প্রসিকিউশন। রোববার হঠাৎ মারা যান বদরুদ্দিন ওমর। মৃত্যুর আগে দেয়া জবানবন্দিতে বদরুদ্দিন ওমর বলেন, ভারতের স্বার্থ রক্ষায় নিয়োজিত ছিলেন শেখ হাসিনা। তার শাসন ব্যবস্থা ছিল ভারতের নীল নকশায় নির্মিত। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে জবানবন্দিতে বদরুদ্দিন ওমর বলেন, দলটির কার্যক্রম দেশের রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতি বিরোধী। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার 2 নম্বর সাক্ষী ছিলেন লেখক গবেষক বদরুদ্দিন ওমর। প্রসিকিউশন বলছে তদন্ত কর্মকর্তার কাছে দেয়া জবানবন্দি ট্রাইব্যুনালে গ্রহণ করার আবেদন করা হবে কিনা সেই সিদ্ধান্ত নেবেন চিফ প্রসিকিউটর। বদরুদ্দিন ওমর সাহেব
একটা গুরুত্বপূর্ণ সাক্ষী শেখ হাসিনা। উনি আমাদের এই মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট সাক্ষ্য প্রদান করে গেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 19-এর 2 ধারায় যে কোনো সাক্ষী ইনভেস্টিগেশন অফিসারের কাছে সাক্ষ্য প্রদানের পরে ট্রায়াল স্টেজে যদি উনি মারা যান, এটা যদি ট্রাইব্যুনাল নিশ্চিত হন যে উনি মারা গেছেন, তখন প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এই আয়োর কাছে দেয়া জবানবন্দি ট্রাইব্যুনাল সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে পারেন, এরকম সুযোগ এই আইনে আছে। কিন্তু প্রসিকিউশন এখনও সিদ্ধান্ত নেয়নি যে আদৌ ওনার সাক্ষ্য এইভাবে ট্রাইব্যুনালে উপস্থাপন করবেন কিনা, এটা সময় বলে দিবে। এদিন চাংখারপুল হত্যা মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন শহীদ আনাসের মা। সন্তানকে গুলি করে হত্যার জন্য শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাল মামুন সহ জড়িত পুলিশ সদস্যদের বিচার দাবি করেন। ট্রাইব্যুনালের কাছে উনি ওনার সন্তান সহ যাদেরকে নির্বিচারে এই আন্দোলনে হত্যা করা হয়েছে সকলের জন্য বিচার চেয়েছেন এবং আসামিদের ফাঁসি চেয়েছেন। আমরা যখন জিজ্ঞাসা করেছি যে আপনি যে জবানবন্দি দিলেন সন্তান হত্যার, তার জন্য আপনি আদালতের কাছে কী চান, উনি বলেছেন যে আমার সন্তানকে যেভাবে হত্যা করা হয়েছে সেই হত্যার বদলে আমি আসামিদের হত্যা চাই, মানে ফাঁসি চাই, উনি এটা বোঝাতে চেয়েছেন। এদিকে ফার্মগেটে শহীদ নাফিজ হত্যার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন। সেই সাথে চট্টগ্রামের ওয়াসিম হত্যা মামলায় ফজলে করিম চৌধুরী সহ 15 আসামির বিরুদ্ধে 12 অক্টোবরের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিগত 3 নির্বাচন ভুলে ফেব্রুয়ারিতে উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যয় ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজনৈতিক দলের নেতাদের তোষামোদি না করে পুলিশকে জনগণের জন্য কাজ করার পরামর্শ দেন তিনি। সকালে রাজারবাগে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। নির্বাচনটা কিন্তু শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না, এটার কতগুলি স্টেক হোল্ডার রয়ে গেছে। এটার মধ্যে একটা হলো জনগণ, তারা কিভাবে পার্টিসিপেট করতে চায়। সবচেয়ে বড় স্টেক হোল্ডার যদি বলেন পলিটিক্যাল পার্টি। ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা হবে এটা যেন শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশে হয়। 14, 18, 24 নির্বাচন ওটা মাথা থেকে মুছে ফেলবেন। ঢাকার সিএমএম আদালতে বিচারকের সামনে সাংবাদিককে মারধরের প্রতিবাদে মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা। এ সময় আইনজীবী নামধারী হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। 4 সেপ্টেম্বর দুপুরে ঢাকার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ পিয়াসের আদালতে মারধরের শিকার হন সময় টেলিভিশনের প্রতিবেদক আসিফ মোহাম্মদ সিয়াম। প্রত্যক্ষদর্শীরা জানান, বিচার কাজ শুরুর আগে নিয়ম অনুযায়ী ম্যাজিস্ট্রেট সাংবাদিক ও আইনজীবী ছাড়া সবাইকে এজলাস থেকে বেরিয়ে যেতে বললে হঠাৎ করে মহিউদ্দিন মাহি নামের আইনজীবীর নেতৃত্বে সাংবাদিক আসিফের ওপর হামলা চালানো হয়। এতে শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান আসিফ। মারধরের ঘটনার মাঝেই এজলাস ছাড়েন ম্যাজিস্ট্রেট। ঘটনার প্রতিবাদে রোববার বেলা 11টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে মানববন্ধন করেন গণমাধ্যম কর্মীরা। কর্মসূচিতে বিভিন্ন টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। আদালতের ভেতরে বিচারকের সামনে সাংবাদিকের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপরও আঘাত বলে মনে করেন সাংবাদিকরা। আমরা আসলে এমন দেশ চাইনি যে দেশে সাংবাদিককে মারবে হচ্ছে আইনজীবী এবং সেটি এজলাসের ভিতরে। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি প্রতিবাদ এবং লজ্জা নিয়ে। আমাদের প্রতিবাদ হচ্ছে গণমাধ্যম কর্মী হিসেবে কেন আমাদের এখনো মার খেতে হচ্ছে। তাকে আইন অঙ্গনে থেকে বহিষ্কার করার জন্য আমি জোর আবেদন করছি। অধস্তন আদালতগুলোতেই এই ধরনের ঘটনা প্রায়ই ঘটছে এবং সবশেষ বৃহস্পতিবার যেটি ঘটলো এটি তো একেবারে ন্যাক্কারজনক ঘটনা। দায়ী আইনজীবীর বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান গণমাধ্যম কর্মীরা। যখন একজন সাংবাদিকের উপর একজন আইনজীবী হামলা করে, সেটা আসলে আদালতই একজন সাংবাদিকের উপর হামলা করে। দিন শেষে বিচারকের কাছেই বিচার চাই। তো ওনার সামনে এরকম একটা ঘটনা ঘটলো, কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এটা অত্যন্ত লজ্জাজনক। আপনি দিন শেষে আমার কাছে সব খবর চাবেন, আমার দেওয়া খবর নিয়ে আমাকেই আবার জ্ঞান দিবেন, কিন্তু আমি যখন বিপদে পড়বো আপনি কখনোই এসে আমার পাশে দাঁড়াবেন না। কুচক্রির যে কার্যক্রম যা উদ্ভাসিত হয় এই সাংবাদিকদের মাধ্যমে, তারাই সাংবাদিকদেরকে প্রতিহত করার চেষ্টা করে চলেছে প্রতিনিয়ত। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঢাকা আইনজীবী সমিতিতে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী আসিফ মোহাম্মদ সিয়াম। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহারের দাবি। লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশন নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভে ব্যাপক ধরপাকড়।
কূটনৈতিক দক্ষতার অভাবে ঝুলে আছে রোহিঙ্গা প্রত্যাবাসন, এমনটাই বলছেন বিশ্লেষকরা। সংকট সমাধানে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে হতে যাচ্ছে উচ্চ পর্যায়ের সম্মেলন, যা বাংলাদেশের সামনে বড় সুযোগ। এছাড়া ডিসেম্বরে কাতারেও হওয়ার কথা রয়েছে আরেকটি বৈঠক। সামনের বছর ঈদের সময় যেন অনার বাড়ির মধ্যে তাই একত্র জাতিসংঘ মহাসচিবকে পাশে রেখে গত রোজায় আত্মবিশ্বাসের সঙ্গে এমন কথা শুনিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আরও একটি ঈদ আসতে বাকি আর 6 মাস, কিন্তু এ সময়ের মধ্যে নিজ ভিটেমাটিতে সত্যিই কি ফেরানো যাবে রোহিঙ্গাদের? সম্প্রতি কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ক অংশীজন সংলাপে নিরাপদ টেকসই প্রত্যাবাসনে 7 দফা প্রস্তাব তুলে ধরেন ডক্টর ইউনূস। বিশ্লেষকরা মনে করেন বৈশ্বিক নানা ঘটনা প্রবাহে চাপা পড়া রোহিঙ্গা ইস্যুকে আন্তর্জাতিক পরিসরে আবারও জাগিয়ে তুলতে ভূমিকা রাখবে এই 7 দফা। মোবিলাইজেশনটা লোকগুলো যাওয়ার জন্য আমরা কি করতে পারবো, অথবা যে ভূরাজনীতির কারণে এটা আটকা আছে সেই জায়গাটায় আমরা কোনো জটটা ছাড়াতে পারলাম কিনা, সেখানে তো কোনো পরিবর্তন লক্ষ্য করছি না। আপাতদৃষ্টিতে মনে হয় যে আমাদের ফরেন পলিসি আগেও যেরকম ছিল কিছুটা সেরকমই। একটি দাবি যেটা বলা হয়েছে রোডম্যাপের ব্যাপারে, এছাড়া বাকিগুলো আমরা অতীতেও শুনেছি। এটাকে একটু বলা যেতে পারে রিইনফোর্স করা। কক্সবাজারে অংশীজন সংলাপের ধারাবাহিকতায় জাতিসংঘের আয়োজনে 30 সেপ্টেম্বর নিউ ইয়র্কে হতে যাচ্ছে রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলন। আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন, স্বেচ্ছায় নিরাপদ প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরি সহ সংকটের সামগ্রিক পর্যালোচনা এই সম্মেলনের লক্ষ্য। এছাড়া ডিসেম্বরে কাতারেও আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকরা মনে করেন কূটনৈতিক দক্ষতা দেখাতে পারলে উচ্চ পর্যায়ের এইসব সম্মেলন হতে পারে রোহিঙ্গা সংকট সমাধানের বড় সুযোগ। আমাদের যারা স্টেক হোল্ডার, যাদের সাথে আমাদের কাজ করা প্রয়োজন, তারা কিভাবে দেখছেন সেটাও তাদের সাথে সংযুক্ত হয়ে বুঝতে চেষ্টা করতে হবে, তবেই আপনি পরিবর্তন আশা করতে পারেন। প্রত্যাবাসনটা কিন্তু একটা অংশ। মিয়ানমারের অবস্থার একটা পরিবর্তন হতে হবে, যে তারা রোহিঙ্গাদেরকে তাদের নিজেদের নাগরিক হিসেবে গ্রহণ করার জায়গাটা তৈরি হতে হবে। এদিকে গত সপ্তাহে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাবেক ও বর্তমান আইন প্রণেতাদের প্ল্যাটফর্ম APHR প্রতিনিধিরা। বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ, চীন ও আসিয়ানভুক্ত দেশগুলোর সমন্বয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রস্তাব দেন তারা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। 5 আগস্টের পর বাণিজ্য ও শিল্প মালিকরা বিদেশে চলে যাওয়ায় প্রতিষ্ঠানগুলো এখন খেলাপির তালিকায়। এ অবস্থায় আবারও রেকর্ড ভাঙতে চলেছে ব্যাংক খাতের খেলাপির হার। 5 আগস্টের পর দেশের শিল্প খাতে দেখা দেয় উদ্বেগ। পরিসংখ্যান বলছে 1.5 বছরে বন্ধ হয়েছে 113 প্রতিষ্ঠান। দাবি আদায়, বেতন বোনাস না পাওয়া, রাজপথের আন্দোলনে বন্ধ অনেক কারখানা। এই সময়ের মধ্যে অনেক প্রতিষ্ঠানের মালিক বিদেশে পাড়ি জমিয়েছেন। শিল্প খাতের এমন পরিস্থিতির প্রভাব পড়েছে ব্যাংক খাতে। এছাড়া মূল্যস্ফীতি সামাল দিতে চলমান উচ্চ সুদের হার ঋণের আকার বাড়িয়েছে কয়েক গুণ। ফলে আবারও লাফ দিয়ে বেড়েছে খেলাপি ঋণ। অনেক জায়গায় ম্যানেজমেন্ট লেভেলের লোকও পাওয়া যাচ্ছেন যারা পরিচালনা করবে। তো এই চালু ফ্যাক্টরিগুলি, যেগুলো ঋণগুলো চালু ঋণ ছিল, স্ট্যান্ডার্ড ছিল, সেগুলোকে আমরা কোয়ালিটিভ জাজমেন্টে ক্লাসিফাইড করে দিয়েছিলাম। এবার খেলাপি ঋণ নির্ধারণে কোনো ধরনের হস্তক্ষেপ করা হয়নি। এছাড়া বিদেশি অডিট ফার্মের ফরেনসিক রিপোর্টের ভিত্তিতেও নিয়ম অনুযায়ী খেলাপি নির্ধারিত হয়েছে। ফলে ব্যাংকগুলোর বাস্তব চিত্রই উঠে আসছে বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। ফরেনসিক অডিট হয়েছে অনেকগুলো ব্যাংকে। ফরেনসিক অডিটে কিন্তু শুধু কোয়ান্টিটেটিভ জাজমেন্টে ক্লাসিফাইড করে নাই, কোয়ালিটেটিভ জাজমেন্টও করেছে। 3 মাস, 6 মাস, 9 মাসের যে বিধান ছিল সেখানেও আমরা IMF-এর শর্ত অনুযায়ী আরও বেশি স্ট্রিক্ট করলাম। এই কারণে যেটা আরও 3 মাস সময় পেতাম ক্লাসিফাইড না করার জন্য, সেগুলিকে এখন ক্লাসিফাইড করছি। 2024 সালের শেষে খেলাপির হার ছিল 20.20%। গত জুনে 27.09% বেড়ে দাঁড়িয়েছে 5,30,000 কোটি টাকায়। এই মুহূর্তে খেলাপি ঋণে এশিয়ার শীর্ষে বাংলাদেশ, বলছে এডিবি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। অপরাধ দমনের নামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেনা মোতায়েনের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবার ট্রাম্প বিরোধী প্ল্যাকার্ড হাতে ওয়াশিংটন ডিসির রাস্তায় নামেন অভিবাসী থেকে শুরু করে ফিলিস্তিন সমর্থকরাও। এ সময় দ্রুত সেনাদের সরিয়ে নেয়ার দাবি জানান তারা। একই দিনে আন্দোলনে সোচ্চার হয়ে ওঠেন ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরের বাসিন্দারা। প্যালেস্টাইন অ্যাকশন নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে লন্ডনে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
ডাকসু নির্বাচনে শেষ দিনের প্রচারে ব্যস্ত প্রার্থীরা, শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে ভোট চাওয়ায় ক্ষোভ, বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, ইশতেহার বাস্তবায়নের শপথ ছাত্রদলের। বিতর্কিত ৩ নির্বাচন ভুলে ফেব্রুয়ারিতে উৎসবমুখর ভোটের জন্য পুলিশকে তৈরি থাকার নির্দেশ উপদেষ্টার, দায়িত্ব পালন করবেন ১.৫ লাখ সদস্য, প্রশিক্ষণ শুরু। সংসদীয় আসন বিন্যাসের প্রতিবাদে ২ জেলায় বিক্ষোভ, ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ, পাবনা ১ পুনর্বহালের দাবিতে রাস্তা আটকে প্রতিবাদ। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।